বাংলা সাহিত্যের অফুরন্ত ভাণ্ডার থেকে নানা রকম গল্প দিয়ে সাজানো আমাদের গল্পবুড়ির ভাণ্ডার। আজ আপনারা শুনবেন আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস প্রথম প্রতিশ্রুতির অষ্টাদশ পর্ব। পালকি নামাতেই একটা বিরাট চাঞ্চল্যের ঢেউ উঠেছিল। তারপর জানা হতেই আকাশ থেকে পড়ল সবাই। না বলা না কোয়া এমন করে মেয়ে কেন উপস্থিত? এমন তো হবার কথা নয়। কি মূর্তি নিয়ে নামছে? কে ফেলে দিয়ে যেতে এসেছে? ও গো না, সরৈশ্বর্যময়ী রাজরানীর বেশে এসেছে সে কার্তিক গণেশের হাত ধরে, ভোলানাথকে সঙ্গে করে। মন কেমন করছিল তাই দেখতে এসেছে বাপকে, বাপের বাড়ির সবাইকে। এসেছে জন্মভূমি দেখতে। বাড়ির কলরোল মিটিয়ে অন্দরমহলের দিকে এগোলো সত্য। চারিদিকে বিভ্রান্ত দৃষ্টি মেলে। আর যেই ভেতর বাড়ির উঠোনে পা ফেলল, তুমুল একটা কান্নার রোল উঠল, বিলাপধ্বনি মিশ্রিত রোল। আলাদা করে বোঝবার উপায় নেই গলাকার। ঐক্যতান বাদন। বাড়ির সকলের সঙ্গে পাড়ার মহিলারাও যোগ দিয়েছেন অনেকে। কিন্তু নতুন কার জন্যে বিলাপ? ভুবনেশ্বরীর ঘটনা তো অনেক দিনের হয়ে গেছে। না, বিশেষ কারুর জন্যে বিলাপ নয়, আর সদ্য শোকের কাতরতাও নয়। খানিকটা সত্যর আবির্ভাবে আনন্দাশ্রু, আর বাকিটা সত্যর এই দীর্ঘ অনুপস্থিতিকালের মধ্যে সংসারে যা যা শোকাবহ ঘটনা ঘটেছে তারই ফিরিস্তি জানিয়ে নতুন করে বিলাপ ক্রন্দন। এই ক্রন্দন রোলের মাঝখানে দিশেহারা সত্য ছেলে দুটোর হাত ধরে উঠোনের একধারেই দাঁড়িয়ে থাকে, আর বাড়িতে নবকুমার উদ্ভ্রান্ত দৃষ্টি মেলে উৎকর্ণ হয়ে বসে থাকে। সামনে শ্বশুর বসে, কিন্তু তাকে প্রশ্ন করবে এত বুকের পাটা নবকুমারের নেই। সেই যে প্রণাম করে ঘাড় হেঁট করে বসেছে, বসেই আছে। তাছাড়া তিনি তো দেখা যাচ্ছে নির্বিকার। বাড়ির মধ্যে এত বড় ক্রন্দনরোল যখন ওকে তিলমাত্র বিচলিত করতে পারছে না, তখন ব্যাপারটায় গুরুত্ব নেই বলেই মনে হচ্ছে। নবকুমারও পাড়া গাঁয়ের ছেলে। মেয়ে শ্বশুরবাড়ি থেকে এলে কান্নাকাটির ঘটনা তার একেবারেই অজানা নয়। তাই ক্রমশ সে নিশ্চিন্ত হয়, আর রোলটাও আস্তে আস্তে ফিকে হয়ে আসে। ঈষৎ নড়ে চড়ে রামকালী কথা বলেন। কখন বেরিয়েছ? আজ্ঞে। নবকুমার চমকে তাকায়। রামকালী তাকিয়ে দেখেন একটি স্বাস্থ্যবান সুকান্তি পুরুষের দেহে এখনো যেন একখানা লাজুক কিশোরের মুখ। সুন্দর সুকুমার, কিন্তু বুদ্ধির ছাপ খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে মনে মৃদু আক্ষেপের হাসি হাসেন। একে স্নেহ করা যায়, ভরসা করা যায় না। হয়তো এই জন্যেই ভগবান সত্যকে অমন দৃঢ় মজবুত করে গড়েছেন। ও লতার মতো আশ্রয় চাইবে না, বনস্পতির মতো আশ্রয় দেবে। একটা নিঃশ্বাস পড়ল। মনে করলেন সত্যর কপালে চির দুঃখ। রামকালীর মেয়ে রামকালীর ললাটলিপিই পেয়েছে। কত দুঃখী রামকালী, কত সুখী ছিল ভুবনেশ্বরী। আগে স্বপ্নেও কল্পনা করেননি রামকালী এমন কথা কখনো ভাববেন, নিজেকে কখনো দুঃখীর কোঠায় ফেলবেন। নবকুমারের ওই তটস্থ সুরের আজ্ঞে শুনে রামকালী মৃদু হেসে আর একবার বললেন, কতক্ষণ বেরিয়েছ? আজ্ঞে, সেই প্রাতকালে দুটো ফেনা ভাত খেয়েই। কথাটা বলেই বোধ করি নিজের বেকুবিটা বুঝতে পারে নবকুমার। প্রাতকালকে আরও মোক্ষম করে বোঝাবার জন্যে ওই ফেনা ভাতের প্রসঙ্গটা না আনলেই হতো। প্রাতকালই যথেষ্ট ছিল, কিন্তু মুখের কথা হাতের ঢিল। রামকালী ব্যস্ত হয়ে বলেন, সে কি, এতটা সময় লেগেছে? তাহলে তো না, আর বসে থাকা নয়, শীঘ্র হাত মুখ ধুয়ে। নবকুমার এবার কিঞ্চিত স্পষ্ট গলায় বলে, না, ব্যস্ত হবেন না। পথে পালকি নামিয়ে আহার হয়েছে,
সঙ্গে জলপান ছিল। তা হোক, বেলা পড়ে এসেছে। ওরে, কে আছিস? একসঙ্গে অনেকগুলো নানা বয়সের ছেলে এসে দাঁড়ায়, অর্থাৎ এরা আশেপাশে উকিঝুঁকি মারছিল, শুধু সামনে আসতে ভরসা পাচ্ছিল না। রামকালী বলেন, অন্দরে গিয়ে বলগে বাবাজির হাত মুখ ধোয়ার ব্যবস্থা করতে। হাত মুখ ধোয়াটা একটা সাংকেতিক শব্দ, মূল অর্থ জল খাবারের ব্যবস্থা করা। ওরা দু একজন ব্যস্ত হয়ে চলে যায়, দু একজন দাঁড়িয়ে থাকে, আর কে একজন খপ করে বলে বসে, জামাইবাবুর কি মজা, কেমন কলকাতার বাসায় গিয়ে থাকবে। রামকালী ঈষৎ চমকে ওঠেন, ভাবেন এটা আবার কি কথা। সত্য তো ঘোমটা ঢাকা অবস্থায় একটা পেন নাম করেই ভেতরে চলে গেছে, নবকুমারের সামনে বাপের সঙ্গে কথা বলেনি, তাছাড়া ছিল পাড়াপড়শির হুল্লোড়। নবকুমার মেয়েদের মতো লজ্জার ভান করে বসে আছে। রামকালী ঈষৎ কৌতুকের স্বরে বলেন, কলকাতার বাসার কথা কি বলছে? প্রশ্নটা নবকুমারকে। নবকুমার উত্তর না দিয়ে পারে না, তাই আস্তে আস্তে বলে, হ্যাঁ, সেই রকমই স্থির হয়েছে। শুনে সুখী হচ্ছি। এখন কলকাতার উন্নতির নানাবিধ পন্থা হয়েছে। কোনো কর্মের চেষ্টা হয়েছে নাকি? আজ্ঞে হ্যাঁ, মাস্টার মশাই একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। রামকালীর জামাতা, তাই কর্তব্যবোধেই প্রশ্ন করেন রামকালী, কোথায়? ইয়ে, আজ্ঞে সরকারি দপ্তরে। সুখের কথা। তা কোথায় থাকবার ঠিক করেছ? মেসে? আজ্ঞে না, বাসায়। মাস্টার মশাই বাসাও ঠিক করে দিয়েছেন। রামকালী অবশ্য বেতন কত তা জিজ্ঞেস করেন না, শুধু সামান্য চিন্তিত স্বরে বলেন, তাহলে তো পাচকেরও ব্যবস্থা করতে হবে। একা বাসা নিয়ে। নবকুমার আর বেশিক্ষণ লজ্জা বজায় রাখতে পারে না। পুলক গোপনের উচ্ছ্বসিত আভা মুখে মেখে বলে ওঠে, পাচকের দরকার হবে না, তুরু খোকার মা, মানে আপনার মেয়েই তো যাচ্ছে। আমার মেয়ে? সত্য? সত্য কলকাতার বাসায় যাচ্ছে? নবকুমার থতমত খেয়ে চুপ করে যায়। বুঝতে পারে না রামকালীর এই স্বরটা ঠিক কোন ভাবব্যঞ্জক। একটু যেন বিচলিত মনে হলো না? হ্যাঁ, কিঞ্চিত বিচলিত হয়েছেন রামকালী। অনেক দিন আগের একদিনের কথা মনে পড়ে গেছে। বালিকা মূর্তি নিয়ে সত্য ভেসে উঠেছে চোখের সামনে, আর তার সামনে ভেসে উঠেছে আর একখানা ভয় ব্যাকুল মুখ। সেই মুখের সামনে আঙুল তুলে বলছে সত্য, তোমার যে এত ভয় কিসের মা? এই তুমি দেখে নিও, কলকাতায় আমি যাব যাব যাব। সত্য তার প্রতিজ্ঞা রাখছে, কিন্তু তা দেখে গর্বে আনন্দে বিস্ময়ে পুলকে কে মুগ্ধ হবে। নিঃশ্বাস গোপন করে বললেন, সাহস করতে পারছো সুখের বিষয়। তা তোমার মাতা পিতার ব্যবস্থা? দিদি আছে, পড়শিরা আছে। তা ওরা আপত্তি করলেন না? এবার আর নিজেকে সংবরণ করা দুঃসাধ্য হয়ে ওঠে নবকুমারের। প্রায় এক গাল হেসে ফেলে বলে, আপত্তি কি আর তারা না করেছেন, কিন্তু আপত্তি টিকলে তো ধুয়ো ধরল, ছেলেদের ভালো স্কুলে পড়ানো চাই, বুদ্ধির রাজা তো। ওর ওই উদ্ভাসিত মুখের দিকে তাকিয়ে সহসা ওর ওপর ভারী একটা স্নেহ অনুভব করলেন রামকালী। অন্দরে পাঠিয়ে দিলেন নবকুমারকে। সত্যর ছেলেদের নিয়ে ঠাট্টা আমোদ চলছে দিদিমা সম্পর্কীয়দের। সত্যকে ঘিরে বসেছে বাড়ির বাকি সবাই। রাসুর নতুন বউ, শিবজয়ার আইবুড়ো নাতনিরা, রাসুর দুই ভাদ্র বউ আর ভাগ্নি দুটো, এবং পাড়াপড়শির নবীনা প্রবীণার দল। মোক্ষদার বেশি কথা বলার ক্ষমতা আর নেই, তবু আসরের এক পাশে বসে আছেন দেয়ালে ঠেস দিয়ে। শুধু সারদা এ আসরে অনুপস্থিত। সারদার মরবার সময় নেই। তার ওদাসীন্যের কাছে সত্যর নতুনত্ব, অপূর্বত্ব, বৈচিত্র্যের বহুমুখিত্ব সব কিছুই পরাস্ত মেনেছে।
কিন্তু আর সবাই তো সারদা নয়, তাই প্রশ্নের উত্তর দিতে দিতে নিজে আর কাউকে কোনো প্রশ্ন করবার সময় পাচ্ছে না সত্য। অথচ সে তো নিজেকে দেখাতে আসেনি, সবাইকে দেখতে এসেছে। কিন্তু কৌতূহল যে সকলেরই অদম্য। দুটো ছেলে হয়ে গেল, তারা ডাগরটি হলো, যোগাযোগ তো নেই। ওরা অবশ্যই ছেলেদের অন্নপ্রাশনে বলে পাঠিয়েছিল, কিন্তু রামকালী তো তখন তীর্থে ঘুরছেন। তবে ফিরে এসে তো কই? কিন্তু এতদিন কেন আসেনি সত্য? আর এখন এমন হুট করে এলো কেন? এ প্রশ্ন চাপা পড়ে গেল। এখন প্রশ্ন কলকাতার বাসা, সেইখানেই সহস্র কৌতূহলের প্রশ্ন। কে সাহস দিল সত্যকে? কে দেখবে সেখানে সত্যকে? শ্বশুর শাশুড়ি বেঁচে থাকতে বরের সঙ্গে বাসায় যাবার পরিকল্পনাটা তার মাথায় এলোই বা কী করে? আর তাদের অনুমতিই বা পেল কোন অলৌকিক সাধনার জোরে? তাছাড়া গেলে জাত যাবে কিনা, ম্লেচ্ছর জল খেতে হবে কিনা, জুতো মোজা পরতে হবে কিনা, বরের সঙ্গে ল্যান্ডো ফিটিং চড়ে গড়ের মাঠে হাওয়া খেতে যেতে বাধ্য হবে কিনা, ইত্যাদি বহুবিধ খাপছাড়া প্রশ্ন তো আছেই। অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে ক্লান্ত সত্য এক সময় বলে ওঠে, বাবা, নিজের পাঁচালেই গাইলাম এই অবধি, তোমাদের খবরাখবর কিছু শুনতে দাও। মোক্ষদা ক্লান্ত আর্তকণ্ঠে বলে ওঠেন, আমাদের আবার খবর? যারা মরেনি তারা এখনো বিধাতার অন্নজল ধ্বংসাচ্ছে, এই খবর। বা, ও কি কথা? ঠিক কথাই বলেছি সত্য। চিরটা কাল তোকে মুখ করেছি, ভেবেছি হাড়ির হাল হবে তোর। এখন দেখছি তুই টেক্কা মারলি, তুই দেখালি। বেশ করেছিস, এ মতলব করেছিস। এখন সবাই বলছে ইংরেজিবিদদের জয় জয়কার। ছেলে দুটোকে যদি কলকাতায় ইংরেজি স্কুলে দিতে পারিস। শিবজয়া সম্প্রতি বিধবা হয়েছেন এবং কিছুক্ষণ আগে গগনভেদী চিৎকার করে সত্যকে বুঝিয়েছেন সত্যর মা পরম পুণ্যবতী ছিল, মরে পুণ্যের পরাকাষ্ঠা দেখিয়ে গেছে এবং জগতে যে যেখানে শাখানো আর গৌরব নিয়ে এখনও টিকে আছে, তারা যেন এই বেলা সেই গৌরব বজায় থাকতে পৃথিবী থেকে সরে পড়ে। এখন শিবজয়া মুখে কাপড় ঢাকা দিয়ে শুয়েছিলেন পোড়া মুখ কাউকে দেখাবেন না বলে। কিন্তু চির প্রতিদ্বন্দ্বিনী মোক্ষদার এই বাক্য শুনেই তার নির্বেদ ভঙ্গ হল। মুখের কাপড় সরিয়ে বলে উঠলেন, বললে ভালো ছোট ঠাকুরজি, জন্ম গেল ছেলে খেয়ে আজ বলছে ডান। বলি একাল সেকাল সবাইয়ের বাংলা সংস্কৃতই চলল, বেশি বিদ্বান হলো তো ফার্সি, আর এখনোই মেলেচ্ছ ভাষা না শিখলে আর। ফার্সিটাও মেলেচ্ছ ভাষা সেজ বউ? ও মা, শোনো কথা, জন্মকাল ফার্সির কথা শুনে এলাম, কই কখনো তো শুনিনি মেলেচ্ছ ভাষা। সত্য এবার কথা বলে, থাক পিস ঠাকুমা, ওসব জাত থাকা জাত যাওয়ার গপ্প। ও তোমার যা যাবার সে যাবেই, তাকে কে রুখতে পারবে? ও কথা ছাড়ো। তোমার এমন হাল হলো কি করে তাই বলো। এত তীর্থ ধর্ম করে হাওয়া বদল করে এসেছো, শরীর তো ভালো হবার কথা। আর ভালো? আমার ভালো একেবারে সেই যমরাজেলে, তবে বর তো কখনো চোখে দেখিনি, ওই যম বরের চতুর্দোলাতে চড়েই যাব। তবে একালে ভালো আর কজন আছে? এই সেবারও যে গা দেখেছি সে আর নেই। মানুষের দেবদ্বিজে ভক্তি যাচ্ছে, লঘুগুরু জ্ঞান যাচ্ছে, মানুষ মনীষী সব ঘুরছে। দেখবি, ঘুরে ঘুরে দেখবি তো, দেখিস সুখ পাবি না। দিন সাতেক থাকার পর ফিরতি পথে অনবরত সেই কথাই ভাবতে ভাবতে চলে সত্য। ভাবে আর মনে মনে বলে, দেখেছি পিস ঠাকুমা, দেখে বুঝেছি তোমার কথাই ঠিক। সুখ পেলাম না, সেই আগের গা আর নেই, নেই আগের সুখ আনন্দ তৃপ্তি। এবারও ছেলেবেলাকার খেলার জায়গাগুলোয় গিয়ে গিয়ে বসে দেখেছে সত্য।
চেষ্টা করেছে আগের দিনের সুর বাঁধতে, কিন্তু পারেনি। শেষ পর্যন্ত সেটা হাস্যকর হয়ে উঠেছে। ছেলেদের দেখাবে বলে ফট করে একদিন গাছে চড়তে গিয়েছিল। ছেলেরাই এমন হা হা করে উঠল যে নেমে আসতে হলো। সেই সাঁতারের পীঠস্থান বড় দিঘিতে গিয়ে সাঁতার দিয়েছে, সুখ পায়নি। নোনা আতা আর নোড় কুড়োতে গিয়ে কেমন যেন পাগলামি মনে হয়েছে। তবু কুড়িয়ে এনে ছেঁচে আচার করবে বলে রেখে দিয়ে ফেলে রেখেছে। বুঝেছে সুখ পাবে না ওতে। সুখ তো সবটা নিয়ে, সেই সবটা, সম্পূর্ণটা, অখণ্ডটা কোথায়? কোথায় সেই আগের সঙ্গী সঙ্গিনীরা? আর কোনখানে সুখ পাবে সত্য? এর মাঝখানে কোথায় খুঁজে পাবে রামকালী চাটুর্যের সেই মাঠ বেড়ানো দস্যি মেয়েটাকে, যাকে খুঁজে পাবার জন্য এত তোড় করে আসা? আর সেই মেয়েটার মা, তার ছায়াও কি থাকতে নেই? সব মুছে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। বদলে গেছে, সব বদলে গেছে। সত্যর সেই চেনা জগৎটি অদৃষ্ট হয়ে গেছে। নিশ্চিহ্ন হয়ে গেছে সত্যর আসনটি। সত্যর জন্মভূমির মাটিতে সত্য এখন আগন্তুক, বহিরাগত। এখন এখানে চোখের সামনে অন্যায় ঘটতে দেখলেও চুপ করে যেতে হয়। মনে হয় থাক, দুদিনের জন্য এসে। আর বেপরোয়া দুঃসাহসে বলতে পারা যায় না, এ বাপু তোমাদেরই অন্যায়। নইলে এই কদিনে দেখলেও তো কম নয়, অনেক অন্যায্য ঘটনা ঘটছে এখন সংসারে। তার কারণ বাবাই যেন কেমন একটু উদাসীন হয়ে গেছেন। আগে পাড়ার ছেলেদের এতটুকু বেচাল করবার জো ছিল না। এখন বাড়ির ছেলেরাও ওর সামনেই যা ভয় করে, আড়ালে সমীহর বালাই নেই। পাড়াতেই কত দেখল। জটাদার বউ এখন গলা তুলে শাশুড়ির সঙ্গে ঝগড়া করে, আর জটাদা নাকি বউয়ের কাছে জোর হস্ত। সত্যর মামা বাড়িতে ভাইয়ে ভাইয়ে হাড়ি ভিন্ন হয়ে গেছে। দু বাড়িতে দুদিন নেমন্তন্ন খেতে হয়েছে সত্যকে। তুষ্টু গয়লা পক্ষাঘাত হয়ে বিছানায় পড়ে। তুষ্টুর বউ কেঁদে কেঁদে লোকের দৌড় দৌড় ঘুরছে, কিন্তু কেউ আর ওর কাছে দুধ ঘি নেওয়ার গা করছে না। টাল বাহানা করে অন্যের কাছ থেকে নিচ্ছে। বলে কি না, তুষ্টুর বউয়ের পাতা দই মুখে করা যায় না। তুষ্টুর বউ আবার ঘি তৈরি করতে শিখল কবে? জিনিস একটু যদি নিরেশি হয়, তা বলে চিরদিনের লোকটার দুঃখ কষ্টর সময় দেখবে না? মানুষ আর জন্তু জানোয়ারের তবে তফাৎ কি? লুকিয়ে 2 টাকা দিয়ে এসেছিল সত্য তুষ্টুকে। তুষ্টুর চোখ দিয়ে জল পড়েছিল। বলেছিল, বাপের মতন মনটি, কবরেজ মশাই আছেন তাই এখনো বেঁচে আছি। কুমোর জ্যাঠা, কামার খুড়ো, ধোপা পিসি কারুর সঙ্গে দেখা করতে বাকি রাখেনি সত্য। কিন্তু আগের মতো কেউ সহাস্যে বলেনি, এসেছিস, আয় বস। আসন পেতে দিয়ে বলেছে, আসুন দিদি ঠাকরুন, বসুন। আশ্চর্য, একসঙ্গে সবাই কি করে বদলে গেল। বদলায়নি শুধু গ্রামটা, বদলায়নি গাছপালা, মাঠ, বন, দিঘি, পুকুর। এরাই শুধু উচ্ছ্বসিত আনন্দে স্বাগত জানিয়েছে, মাথা নেড়ে নেড়ে, কোলাহল করে। আবার বিদায়কালে তারাই বিষণ্ণ বিধুর দৃষ্টি মেলে মৌন বেদনার মতো তাকিয়ে থেকেছে। এরাই শুধু বদলায়নি, কিন্তু ওদের কাছে আর কতটুকু আশ্রয়? আশ্রয় চাই হৃদয়ের কাছে, প্রাণোত্তাপের কাছে। কোথায় সেই উত্তাপ? সকলেই ভালো করে যত্ন করেছে আর বলেছে, ওরে বাবা 2 দিনের জন্যে এসেছে। কেউ বলেনি, তুই যে আমাদের চিরদিনের। সত্যর মা বেঁচে থাকলে কি অন্যরকম হতো না? মার কাছে কি সত্যর সেই শৈশবটি সোনার কৌটোয় তোলা থাকতো না? সত্য এসে দাঁড়ালে মা সেই কৌটোটি খুলে ধরে হাসি মুখে বলতো না, এই দেখ, কিছু হারায়নি তোর, সব আছে, আমি তুলে রেখেছি। তাহলে হয়তো সত্যর সেই পুতুলের বাক্সটাও এসে দেখতে পেত সত্য। মা বলতো, এই দেখ, তোর হাতের কাপড় পরানো এই তোর বড় বউ, মেজ বউ, নবউ,
সেবারে এসে যেমন রেখে গিয়েছিলি তেমনই আছে। হ্যাঁ, ঠাকুমার শ্রাদ্ধে এসে সেবার নিজের ফেলে যাওয়া পুতুল বাক্স সাজিয়েছিল সত্য। তারপর তো তার নিজেরই জীবনের মধ্যে এলো পুতুল ভেঙে যাওয়ার ঘটনা। মাটির পুতুলের কথা আর কে ভেবেছে? সত্য হয়তো মার ছেলে মানুষিতে হাসত, তবু সুখ পেত। মা না থাকলে বাপের বাড়ি এসে সুখ নেই। নিঃশ্বাস ফেলে ভাবল সত্য, অত বড় সংসারের মধ্যে সেই মানুষটাকে অনেকের মধ্যে একজন মাত্র ছাড়া আর তো কোনোদিন কিছু ভাবেনি। হঠাৎ আজ ধরা পড়েছে সেই একজন ছাড়া সমস্ত অনেকই অর্থহীন। তবু ওরই মধ্যে পিস ঠাকুমার কাছে দুদণ্ড বসলে প্রাণটা ঠান্ডা হতো। কিন্তু সেই দোর্দণ্ড প্রতাপ মানুষটার এত দুরবস্থা হয়েছে যে দেখলে প্রাণটা ফাটে। সত্য বলেছিল, অতিরিক্ত খেটে খেটেই তুমি এমনি করে দেহ ভেঙেছ পিস ঠাকুমা। তোমার সেই শরীর স্বাস্থ্য এই বছরে এমনি হয়েছে? মোক্ষদা ধিক্কারের হাসি হেসে বলেছেন, অতিরিক্ত যদি না খাটবো তো সে ভূতের মতো আকারা গতর নিয়ে করতাম কি বল? ভেতরের ভূতই রাত দিন ছুটিয়ে মারত। আর এখন যে সেই ভূত তোমাকেই জীর্ণ করে ফেলল। মরুগে, যে কদিন পৃথিবীর অন্ন জলের বরাত আছে গড়িয়ে গড়িয়ে বাজবই। তারপরে যে পারবে সে মুখে এক নুরো আগুন দিয়ে চিতে তুলে দেবে। যার সেদ্দায় আসবে সে এক মুঠো পিণ্ডি দেবে। যার জন্যে একটা দিন অসুচ পালবার কেউ নেই, তার আবার বাঁচা মরা। সত্য ব্যথিত হয়ে বলেছিল, বাবাই তোমার সব করবেন পিস ঠাকুমা। মোক্ষদা উদাস কণ্ঠে বলেছিলেন, তাও বেশি করবেন। রামকালী মহৎ মানুষ, হয়তো মায়ের মতন করেই পিসির ছেড়াদ্দ করবেন। তবু মনে মনে তো জানবেন যা করেছি বাহুল্য করছি, ভিক্ষে দিচ্ছি। আশ্চর্য! মোক্ষদাকে দেখে আগে কি কেউ কখনো ঘুণাক্ষরেও ভাবতে পেরেছে এই সংসার মোক্ষদার নিজের নয়? এখানে মোক্ষদার জন্যে তেরাত্রির অসুচ পালবার মতো কেউ নেই। মোক্ষদা মরলে যে তার মুখে আগুন দেবে, পিণ্ডি দেবে, সে দয়া করেই দেবে, মোক্ষদার প্রাপ্য পাওনা বলে দেবে না। অত দাপট তবে কোন ভিতের ওপর খাড়া ছিল? নাকি কোথাও কোনো ভিত ছিল না বলেই ফোপরা দাপটটা অত বড় করে তুলে ধরতেন মোক্ষদা? জানতেন হাতটা একটু শিথিল হলেই মুহূর্তে ভূমিসাৎ হয়ে যাবে ফাঁকা ইমারত। ভাবতে ভাবতে ছেলে দুটোকে একটু কাছে টেনে নিয়ে বসল সত্য। এরাই চোর, এরাই ইমারতের ভিত। সারদাকে বুঝতে পারেনি সত্য, নাগালি পায়নি সারদার। অবশ্যই সারদাই সর্বদা খাইয়েছে, মাখিয়েছে, যত্ন করেছে। সত্য ছেলেবেলায় যা যা খেতে ভালোবাসত সেগুলি মনে করে রেঁধে দিয়েছে। হেসে হেসে বলেছে, বুঝলি তুরু, তোর দাদামশাইয়ের সংসারে এই হেন জিনিস মজুদ থাকতে তোর মার রুচি পছন্দ ছিল পুঁই মেটুলি ভাজা, শশা পাতার বড়া, তেতো পুটির টক। কিন্তু সত্য যখন বলতে গিয়েছিল, যাই বলো বউ, খুব মহত্বটা দেখিয়েছ তুমি। নতুন বউ বলছিল তুমি এক প্রকার দেবী। তখন কেমন কঠিন হয়ে উঠেছিল সারদা। ভয়ানক তীক্ষ্ণ একটা হাসি হেসে বলেছিল, তোমার বুদ্ধিশুদ্ধি আছে ঠাকুরজি, পরের মুখে ঝাল খাচ্ছ কেন? বুদ্ধিশুদ্ধি যথেষ্ট পরিমাণ থাকা সত্ত্বেও কথাটার নিহিতার্থ ঠিক ধরতে পারেনি সত্য। আর সর্বদাই লক্ষ্য করেছে পুরনো অন্তরঙ্গতার দরজা কিছুতেই খুলতে রাজি নয় সারদা। আর বর্দা, তার সঙ্গে তো কথাই কইতে ইচ্ছে হয়নি সত্যর। বর্দা যে ওই গিন্নিবান্নি সারদার স্বামী, অত বড় দুটো ছেলের বাপ, তা যেন খেয়ালেই নেই বর্দার। যেন নতুন বউয়ের নতুন বর। তার কথা নিয়েই সত্যর সঙ্গে হাসি ঠাট্টা ফষ্টি নষ্টি। ছি, কারো সঙ্গেই যেন কথা কয়ে সুখ হয়নি। অবশ্যই বিদায়কালে সকলেই ব্যাকুলতা দেখিয়েছে, চোখের জল ফেলেছে, আবার কবে দেখা হবে বলে হা হুতাশ করেছে। কেউ কেউ ডাক ছেড়েও কেঁদেছেন। কিন্তু সত্যর নিজেরই যেন ভেতরের শিকড় ছিঁড়ে গেছে।
তাই নিজেও সে চোখের জল ফেললেও যে প্রাণ নিয়ে এসেছিল সে প্রাণটা নিয়ে ফিরছে না। রামকালী তো চিরদিন সকলেরই দূরের মানুষ। শুধু দুঃসাহসী সত্যই পারত সেই দূরত্বের বর্ম ভাঙতে, কিন্তু সে দুঃসাহসিক আবদার সত্য নিজেই আর করতে পারেনি, সময়ও পায়নি। সর্বদা নবকুমারকেই কাছে কাছে রেখেছেন রামকালী, আর সত্যকে টেনেছে মেয়ে মহলে। তবে নবকুমারকে যে রামকালী ভালোবেসেছেন ওইটাই পরম তৃপ্তি। আসার সময় বাপকে প্রণাম করে স্বামীর উপস্থিতি ভুলে রুদ্ধকণ্ঠে বলে উঠেছিল, তুমি তোমার এই দুঃসাহসী আসপদ্দাওয়ালা মেয়েকে ক্ষমা করেছ বাবা, সেই সাহসেই বলছি। আমি তোমার এক সন্তান, যেন সময়কালে সেবা যত্নের অধিকার পাই। রামকালীর গলাটা কি একটু কেঁপে উঠেছিল? চারিদিকের হা হুতোষের শব্দে সেটা ধরতে পারেনি সত্য, শুধু কথাটাই শুনতে পেয়েছিল। মেয়ের মাথাটা ধরে একটু নাড়া দিয়ে বলে উঠেছিলেন রামকালী, চিরকালের পাকা বুড়ি, বাবার জন্যে তো খুব সুব্যবস্থা দিচ্ছিস, সেবার পাত্র হবই বা কেন রে? এ কথার আর উত্তর দিতে পারেনি সত্য। সেই গভীর একটু স্নেহস্পর্শে ভেতর থেকে উথলে কান্না এসেছিল তার। কাঁদতে কাঁদতে আর কান্না চাপতে চাপতে পালকিতে উঠেছিল। পালকিতে উঠেও তাই কথা কইতে পারেনি অনেকক্ষণ। হঠাৎ এক সময় নবকুমার বলে উঠল, তোমার বাবা আমাদের এই তুচ্ছ জগতের মানুষ নয়। চকিত হয়ে স্বামীর দিকে তাকালো সত্য। বাতাস লেগে লেগে ততক্ষণে গালের জলের ধারাটা শুকিয়ে উঠেছে, চোখটা জল শুকিয়ে ভারী থমথমে হয়ে রয়েছে। নবকুমার আবার বলল, সেকালের রাজা রাজরাদের সব যেমন ভাব ছিল তেমনি ভাব, ভয়ও যত করে ভক্তিও তত আসে, এমন বাপ পাওয়া পরম পুণ্যি। সত্যর মুখের কাছে একবার আসে, তবু তো তুমি দেখছো ভাঙা রাসের ঠাকুর। আগের মানুষকে যদি দেখতে, এখন মন ভেঙেছে, শরীর ভেঙেছে। কিন্তু এই বেদনা বিধুর চিত্তে অত কথা বলতে ইচ্ছে হয় না। শুধু আস্তে বলে, মা থাকতে তো দেখলে না, মাকেও দেখলে না, এই আক্ষেপটা রয়ে গেল। মনে মনে বলে, দেখো কেন আমি বাপের গরবে গরবিনী। কিন্তু তবু মেয়ে সন্তান, বাপের সে গরব শুধু মনের মধ্যে তুলে রাখবার। সে গৌরবে অধিকার নেই, ভোগের দাবি নেই। ছেড়ে চলে যেতে হয়েছে, ছেড়ে থাকতে হবে। সেই গৌরবের ছায়ায় বসে জীবনকে ধন্য করবার উপায় নেই, জীবনকে নিয়ন্ত্রণ করবার পথ নেই। ভগবান, কেন এই পোড়া সমাজ গড়েছিলে? সমাজের ব্যাপারে ভগবানকেই দোষ দেয় সত্য। তারপর বাইরের মৌন প্রকৃতির দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে বলে, বিদায় নিচ্ছি তোমাদের কাছে, হয়তোবা জন্মের শোধ, পা বাড়াচ্ছি অকুলের দিকে। এখন দেখি জিতি কি হারি। রামকালী চাটুর্যের মেয়ে যদি হারেও তবু হার মানবে না। বারুইপুর ফিরে সেই কলকাতায় যাওয়ার তোড়জোড়। যাত্রাকালে মা বাপ কেউই কথা বললেন না। ঠিক যাত্রাকালে তো বাড়ি থেকে বেরিয়েই গেলেন, যা কিছু করল সদু। কিন্তু আশ্চর্য, নবকুমার যেন এই বিরাট লোকসানটাকে আর লোকসান বলে মনে করছে না। রামকালীকে দেখে এসে পর্যন্ত বাপ সম্পর্কে যে একটা উঁচু ধারণা তার জন্মেছে, তার সঙ্গে নীলাম্বরের এই মেয়েলি সংকীর্ণতা যেন বড় বেশি দৃষ্টিকটু লাগলো তার। ইচ্ছে হচ্ছিল মা বাপের এই দুর্ব্যবহারের প্রসঙ্গ নিয়ে সত্যর সঙ্গে কিছু আলোচনা অর্থাৎ নিন্দাবাদ করে, কিন্তু সত্যর ভয়েই সাহস করল না। এগিয়ে চলল নতুন জীবনের দিকে। এ এক আশ্চর্য সকাল, যেন এই সকালের আকাশের কোনো লুকোনো পৃষ্ঠপটে নিথর হয়ে আছে অনেক রহস্য, অনেক আনন্দ, অনেক ভয়। সেই রহস্য আস্তে আস্তে উন্মোচিত হবে, সেই আনন্দ ধীরে ধীরে প্রসন্ন হাসি হাসবে, অথচ সেই ভয় মুঠোয় চেপে রাখবে সমস্ত সত্তাকে। তাই উচ্ছ্বসিত হতে বাঁধবে, উল্লসিত হতে বাঁধবে,
যতটা জুটছে তার সবটা গ্রহণ করতে বাধ্বে। এই আশ্চর্য নতুন সকাল সেই অজানিতের ইশারা নিয়ে তাকিয়ে রইল সত্যবতীর মুখোমুখি। সত্যবতী অবাক হয়ে তাকিয়ে রইল তার মুখের দিকে। ভাবল, আকাশটা কিরকম অন্য রকম। অথচ সত্য যে এইমাত্র এই স্বপ্ন শহরের মাটিতে পা ফেলল আর তার আকাশে চোখ মেলল তাও নয়। গতকাল বিকেলে এসে উঠেছে সে পাথুরে ঘাটার এই একতলা বাসাবাড়িটায়। তবু ভোর সকালে ঘুম ভেঙে ঘর থেকে বেরিয়ে এসে বেশ খানিকক্ষণ দাওয়ায় দাঁড়িয়ে রইল সত্য বিমূঢ়ের মতো। মনে পড়ল না ঠিক এই মুহূর্তে ওর কোন কাজ আছে। যে জীবনটা অভ্যস্ত ছিল তার কাজগুলো যেন নিজেরাই সজীব হয়ে পরপর সামনে এসে দাঁড়াতো, কিন্তু চিরপরিচিত গণ্ডির সেই নিত্য কাজগুলো ঝাপসা হয়ে গেছে। এলোকেশীর হাতের কাটা খাল দিয়ে আর ডোঙা ভাসবে না সত্যর। এবার সত্যকে নিজে হাতে খাল কাটতে হবে। কোথায় যেন ভোরের পাখিরা ডাকছিল। সত্যর মনে হলো ওরা কি নিত্যানন্দপুর থেকে উড়ে উড়ে সত্যর সন্ধান করতে এসেছে, না বারুইপুরের কোনো এক অজানা গাছের ডালে বসে সত্যকে ডাক দিচ্ছে। বলছে, সত্য, তুমি ভুল করতে বসেছ। দেখো, বিবেচনা করো, এখনো হয়তো সময় আছে ফেরবার। সত্য কি সত্যিই ভুল করল? নইলে বুকের ভেতরটা এমন ভয় ভয় করছে কেন? কেন নিজেকে কেমন যেন অসহায় লাগছে? দাঁড়িয়ে থাকতে বল পাচ্ছে না সত্য, তাই বসে পড়ল দাওয়ার ধারে। ভাবল, হঠাৎ ঘুম ভেঙে এসে বোধ হয় মাথাটা হালকা লাগছে। একটুক্ষণ বসে নিয়ে স্নান করতে গেলেই হবে। আজকের দিনটা পর্যন্ত ইচ্ছে মতো, কাল থেকে নবকুমার কাজে লাগবে। পাড়াগাঁয়ের কাছারি বাড়ির চাকরি নয়, এ একেবারে কলকাতা শহরের অফিসের চাকরি। ভাত দিয়ে এক পলক এদিক ওদিক করলে চলবে না। সত্যকে শুনিয়ে শুনিয়ে এলোকেশীর এক বান্ধবী অবহিত করিয়ে দিয়েছিলেন, বুঝবেন ঠেলা, সারাদিন সংসার করার মজা বুঝবেন। আপিসের ভাত যে কি বস্তু জানেন না তো। দেখে এসেছিলাম সেবার কালীঘাটে আমার পিসতুতো ভেদের বাড়ি গিয়ে। একটা মানুষের ভাত জোগাতে 3-3টে বউ হিমশিম খেয়ে যাচ্ছে। তোমার বউও বেশি করিত কম্মা, তবে শাওরি ননদের তলায় তলায় কাজ আর এক হাতে হরিদ্বার গঙ্গাসাগর, অনেক তফাত। এলোকেশী বলেছিলেন, পারবে, বুকের পাটার জোরেই পারবে, তবে খোয়ার হতে আমার ছেলেটারই হবে। বাছা আমার জগতের কিছু জানে না, তাকে গলায় গামছা বেঁধে নিয়ে গিয়ে গাড়িতে জুটতে গেল। যাক, ভগবান দেখছেন। বান্ধবী বলেছিলেন, তা তো সত্যি, যে অন্যায় পথে সুখ করতে যাবে তার বিচার ভগবান অবশ্যই করবেন। সংসার করা মানে তো আর মাছের লেজা ভাত খাওয়া নয়। তার অনেক হ্যাপা, কথাতেই আছে, একলা ঘরে চতুর্ভুজে খেতে বড় সুখ, মারতে এলে ধরতে এলে ওইটাই যা দুঃখ। এরপর আলোচনার মাধ্যমে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, ঠেলা বুঝলেই নবুর বউ পালিয়ে আসতে পথ পাবে না। সত্য সেদিন মনে মনে তাচ্ছিল্যের হাসি হেসেছিল, কিন্তু আজ সত্য একটু যেন ভয় পাচ্ছে। ভাবছে, এই শহরকে আমি বুঝতে পারবো তো, আপনার করতে পারবো তো? এই শহর আমাকে আয় বলে কাছে টানবে তো? এখানে আমাকে নিষ্পরের মতো, বেচারির মতো থাকতে হবে না তো? না, আপিসের ভাতকে ভয় করে না সত্য, ভয় করে না একা হাতকে। সত্যর ভয় অপরিচিতের ভয়। মা! বড় খোকা তুরু এসে দাঁড়িয়েছে পেছনে। নীলাম্বর নাম দিয়েছিলেন তুরুক সোয়ার, সেই থেকে তুরু। ভালো নাম সাধন। প্রথম সন্তানটি নষ্ট হয়ে গেছে, তাই এটি সাধনার ধন, অতএব সেই ঘেঁষা নাম। তুরুর ফোলা ফোলা চোখে অগাধ বিস্ময়। সত্য তাড়াতাড়ি মুখ ফিরিয়ে বলে, উঠে পড়েছিস? ভাই ওঠেনি? না। আর তোদের বাবা? না। তা উঠবেন কেন?
আয়েশটি যে নবাবী, কাল থেকে বুঝবেন মজা। আলিস্যি ভেঙে উঠে দাঁড়ায় সত্য। কি বোকার মতো বসেছিল এতক্ষণ, কি ভাবছিল আবোল তাবোল। নতুন জায়গায় সব ব্যবস্থা করে নিতে কম তো দেরি হবে না। গতকাল সন্ধ্যায় রান্না হয়নি। ভবতোষ মাস্টার ঘর দোর দেখিয়ে শুনিয়ে ওদের বসিয়ে রেখে বলেছিলেন, তুমি তাহলে এদের সামলে সুমলে নিয়ে বসো নবকুমার। বৌমাকে বলো বেলা থাকতে প্রদীপ জ্বালবার ব্যবস্থা করে ফেলতে। নতুন জায়গা, আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। এখন আর রান্নাবান্নায় কাজ নেই। সত্য ঘরের ভিতর থেকে দরজার শিকল নেড়েছিল। নবকুমার সেদিক থেকে ঘুরে এসে হাত কচলে বলেছিল, আপনি আবার বৃথা কষ্ট করবেন কেন? মানে যা হোক করে দুটো ভাত ফুটিয়ে নেবে ক্ষণ। ভবতোষ মাস্টার সেই দরজার দিকে একবার দৃকপাত করে সরাসর অন্তরালবর্তিনীকেই উদ্দেশ করে বলে উঠেছিলেন, যা হোক করে করতেও অনেক ল্যাঠা বৌমা। কাল সকাল থেকেই একেবারে নতুন করে পত্তন করো। কাল আমি একটা বাসন মাজার ঠিকে ঝি জোগাড় করে নিয়ে আসব। আজ বাজার থেকে পুরি তরকারি মিষ্টি এনে। নবকুমার হঠাৎ বলে উঠেছিল, বাজারের পুরি তরকারি? কলকাতায় পা দিতে দিতেই যাত্রা খোয়াবো? হেসে উঠেছিলেন ভবতোষ মাস্টার। বলেছিলেন, না, তুমি একেবারেই মানধাতার আমলে আছো নবকুমার। যাত্রা খোয়াচ্ছ কিসে? আমি কি ম্লেচ্ছ হোটেলের খানা এনে খাওয়াতে চাইছি তোমায়? দেশে তোমরা ময়রার ঘরের জিলিপি, মেঠাই, ফুলুরি, বেগুনি খাও না? এও সেই ময়রার দোকানের। নবকুমার মাথা চুলকেছিল। মানে ওই তরকারি টরকারি বলছিলেন তাই বলছি। একটা দিনের জন্যে কেন আর? ভবতোষ মাস্টার জোর দিয়ে বলেছিলেন, শুধু একটা দিন কেন, এমন অনেক দিনই হতে পারে নবকুমার। বৌমা একা মানুষ, শরীর অশরীর আছে। কোনোদিন যদি ভাতের হাঁড়ি নামাতে না পারলে। তাছাড়া জলখাবার বলে কথা আছে। কলকাতায় এত হরেক খাবার খাবে না ছেলেপুলে? তোমায় তো আমি দোকানের ভাত খেতে বলছি না, তবে যদি বৌমার তেমন আপত্তি থাকে। আর একবার শেকল নড়ে উঠেছিল। নবকুমার ঘুরে এসে বলেছিল, না, মানে ওদিকে আপত্তি কিছু নেই। বলছে আপনি যা বলবেন তাই শিরোধার্য। আপনি হিতৈষী বন্ধু গুরু, আপনার। হয়েছে হয়েছে, অত ভালো ভালো কথা বেশি খরচ করবার দরকার নেই নবকুমার। তোমরা খেয়ে দিয়ে একটু সুস্থ হও, আমি দেখে বাসায় যাই। নিজের পয়সায় একরাশ খাবার এনেছিলেন ভবতোষ মাস্টার। পুরি তরকারি, চমচম, রাবড়ি, সাজা পানও এনেছিলেন। বিহ্বল হয়ে গিয়েছিল ছোট ছেলে দুটো। কি সোনার দেশে এলো তারা! নিতাইয়ের সঙ্গে একসঙ্গে থাকবার ব্যবস্থা হয়েছে, কিন্তু এদের সঙ্গে একসঙ্গে এসে উঠতে পারেনি নিতাই। কদিন পরে আসবে। রাত্রে তাই একবার প্রস্তাব করেছিলেন ভবতোষ, একা ভয় পাবে না তো নবকুমার? নতুন জায়গা, বলো তো যে কদিন না নিতাই আসে রাতে আমি তোমাদের পাহারা দিই। নবকুমার হাতে চাঁদ পাচ্ছিল, কিন্তু সে চাঁদ মুঠোয় পেতে দিল না সত্য। শেকল নেড়ে জানালো মাস্টার মশাইয়ের কষ্ট পাবার দরকার নেই, দরজায় হুড়কো লাগিয়ে বেশ থাকবে তারা। ভবতোষ চলে গিয়েছিলেন। আর চলে যাবার পর সত্যকে এক হাত নিয়েছিল নবকুমার। চিরকাল যেটা বলে সেটা বলেই বলেছিল, সবটাতেই দুঃসাহস প্রকাশ। ভগবান যে কেন তোমাকে বেটা ছেলে না করে মেয়ে ছেলে গড়েছিল তাই ভাবি। সত্যর মুখ কঠিন হয়ে ওঠেনি। সত্য হেসে ফেলেছিল গলা খুলে। নিজের এই খোলা হাসির শব্দ নিজের কানেই অপরিচিত ঠেকেছিল সত্যর। তবু খোলা গলাতেই বলেছিল, ভাববার কি আছে? তোমাকে তো ভগবান বেটা ছেলে করে গড়েছে, অপরের পিত্তেশ করে চলবে কেন? 12 মাস তো অপরে করবে না, তবে গোড়া থেকেই মনের জোর করে পায়ে দাঁড়াবার চেষ্টা করা উচিত।
সন্ধ্যার অন্ধকারে মিটমিটে প্রদীপের ছায়ায় এই বল খুঁজে পেয়েছিল সত্য। আর সকালের হিরে ঝকঝকে আলোয় দুর্বল হয়ে পড়বে? না, পড়বে না। সত্য আঁচল কোমরে জড়িয়ে নেমে পড়েছে কাজে, নেমে পড়বে নতুন জীবন সংগ্রামে। এই সংসার সত্যর নিজের, নিজের ছাঁচে, নিজের ভাবে, নিজের স্বপ্নে একে গড়ে তুলবে সত্য। ভবতোষ বাসার ঘরদোর সব ধুইয়ে মুছিয়ে রান্নাঘরে উনুন পাতিয়ে রেখেছিলেন, আনিয়ে রেখেছিলেন ঘুঁটে কয়লা। কাল নবকুমারের মাধ্যমে কয়লার উনুন জ্বালার পদ্ধতিটাও শিখিয়ে দিয়ে গেছেন সত্যকে। সেই পদ্ধতিতে উনুনে আগুন দিতে দিতে হঠাৎ ভারী অবাক লাগলো সত্যর। যেভাবে ইচ্ছে কাজ করতে পারে সত্য, কেউ কোথাও চোখ দেবার নেই, ছল ধরবার কি খুঁত ধরবার কেউ নেই। এ কি অদ্ভুত অনুভূতি, এ কি অপূর্ব সুখ! এই সুখটার ধারণা নিয়ে তো মুক্তির লড়াই করেনি সত্য। ও শুধু চেয়েছিল তেমন দেশে চলে আসতে যেখানে রোগে ডাক্তার আছে, ছেলেদের জন্যে ভালো স্কুল আছে, পুরুষদের জন্যে কাজ আছে। নিজের জন্যে ভালো কি আছে সে কথা ভেবে দেখেনি সত্য। শুধু জেনেছিল নিন্দে আছে, ধিক্কার আছে। এখন দেখছে আরো অনেক আছে। স্বাধীনতার সুখ মানে তাহলে এই? মাথার ওপর সর্বদা উদ্যত খাঁড়ার বদলে অনেক উঁচুতে আলো ঝকঝকে আকাশ থাকা। শহরের মেয়েরা যে কেন বিদ্যে বুদ্ধিতে অনেক উঁচু তার মানে বুঝতে পারে সত্য। যারা এত পাচ্ছে তারা তার প্রতিদান দেবে বই কি। হঠাৎ একটু স্তব্ধ হয়ে গেল সত্য। সেও তো অনেক পাবে, তার বদলে দিতে পারবে তো কিছু। রান্নাঘর থেকে বেরোতে গিয়ে থতমত খেয়ে ফের ঘরে ঢুকে পড়তে হলো সত্যকে। ভবতোষ উঠোনে দাঁড়িয়ে। উঠোন বলতে সত্যর পরিচিত জিনিস নয়, শান বাঁধানো চার চৌকো খানিকটা জায়গা মাত্র। পাড়াগাঁয়ে একে চাতাল বলে। সে যাই হোক, ভবতোষ সেখানে দাঁড়িয়ে গলা খাকারি দিলেন। তারপর বললেন, নবকুমার, আছো নাকি? বাবা ঘুমোচ্ছে, সাড়া দিল বড় খোকা। ভবতোষ গলা চড়ালেন, এখনো ঘুমোচ্ছে? কাল থেকে যে 10টায় অফিস যেতে হবে। আমি এই একজন লোক ঠিক করে আনলাম, মেয়ে লোক। খোকা, তোমার মাকেই তাহলে বলো কথাবার্তা কয়ে নিতে। আমি অবশ্য মোটামুটি বলে নিয়ে এসেছি, বাসন মাজা, ঘর মোছা, ছাড়া কাপড় কাচা, কয়লা ভাঙা, উনুন ধরানো, মশলা পেশা এই সব করতে হবে। মাইনে মাসে 12 আনা, জলপানি 4 আনা। তবে মাথায় মাখতে তেল একটু দিতে হবে, চান না করলে তো আর মশলা পেশা চলবে না। নবকুমারের সাড়া পাওয়া যায় না। ঘরের মধ্যে বিহ্বল সত্য এই সকালেও ঘামতে থাকে। সব কাজই যদি ঝি করবে, সত্য তাহলে কি করবে? শুধু বাসন মাজার জন্যে হলেই তো হতো। ভবতোষ সঙ্গের স্ত্রীলোকটিকে উদ্দেশ করে বলেন, কই গো বাছা, এগিয়ে এসো। ওই ওদিকে মা রয়েছেন, তার সঙ্গেই বলা কোয়া করে নাও। এখন থেকেই লেগে যাও তাহলে। এই তো রাতের সক্রি ঘটিবাটি পড়ে রয়েছে। আর বেশিক্ষণ লজ্জাবতীর ভূমিকার মধ্যে নিজেকে আবদ্ধ রাখা সম্ভব হলো না সত্যর। মাথার কাপড়টা টেনে দরজার কাছে এসে দাঁড়িয়ে নম্র গলায় বলে ফেলল, এত সবের জন্যে বলবার দরকার ছিল না। ঘরের কাজ নিজেই চালিয়ে নিতে পারবো। ভবতোষ প্রথমটা একটু থতমত খেলেন, কারণ সত্য এসে কথা বলবে আশা করেননি। তারপর সামলে উঠে বললেন, কেন, লোক যে ক্ষেত্রে রাখাই হচ্ছে সবই করবে। এমনিতে শুধু বাসন মাজাতেও তো 8 আনার কম রাজি হচ্ছে না। আর গন্ডা 4 পয়সা দিলেই। সত্য এবার প্রায় স্পষ্ট গলায় বলে ওঠে, পয়সার জন্যে না, নিজের অভ্যেস খারাপের জন্য বলছি। সব কাজ লোক দিয়ে করালে আয়েস এসে যাবে, সময়ই বা কাটবে কিসে? ভবতোষ মিনিট খানেক হাঁ করে তাকিয়ে থাকেন।
কথাটা হৃদয়ঙ্গম করতে এ সময়টুকু লেগে যায় তার। শ্বশুরবাড়িতে খেটে খেটে হাড় কালি করা কোনো মেয়ে যে বাসায় এসে আয়েশ করতে চায় না, এ তার অভিনব মনে হলো। ছাত্র নবকুমারের স্ত্রীটি সম্পর্কে অবশ্য তিনি বরাবরই একটু সমীহভাবাপন্ন, তবু আজ যেন তার সম্পর্কে আরও বেশি অবহিত হলেন, হয়তোবা কিঞ্চিত অভিভূত। তারপরে ধীর স্বরে বললেন, মেয়ে ছেলেদের জন্যে আরও অনেক ভালো কাজ আছে বৌমা, তাতেও সময় কাটবে। তাছাড়া অবকাশকালে ঘরে বসে বসে লেখাপড়া চর্চা করলেও। কথা শেষ হলো না। নবকুমার বেরিয়ে এলো ঘর থেকে চোখ রগড়াতে রগড়াতে। তটস্থ হয়ে বলল, মাস্টারমশাই আবার সকালবেলায় কষ্ট করে? না, কষ্ট আর কি, এই কাজের লোক ঠিক করে আনলাম, দেখিয়ে শুনিয়ে দাও ওকে। এবার একটা গোয়ালা ঠিক করে দিতে পারলেই সব ব্যবস্থা হয়ে যায়। আপনি আর কত কষ্ট করবেন? সত্য বলে ওঠে, আর সঙ্গে সঙ্গে চমকে ওঠে নবকুমার। দরজায় শেকল নাড়া পর্যায়টা কখন পার হলো? এভাবে স্পষ্টাস্পষ্টি কথা, অবাক কাণ্ড। ভবতোষ বলেন, আমাকে যদি তোমরা পর ভাবো নবকুমার, তবেই কুণ্ঠা বোধ করবে। আমি কিন্তু তোমাদের পর ভাবছি না। না না, সে কি পর মানে? নবকুমার কথার খেই হারায় এবং বোধ করি আপন ভাষায় প্রমাণ দেখাতেই তাড়াতাড়ি বলে ওঠে, আমি তো এই ভাবছিলাম আপনার সঙ্গে হাটটা ঘুরে আসি। কোন কোন বারে হাট বসে এখানে? ভবতোষ হাসেন, বলেন, কলকাতায় রোজই হাট। ও, প্রত্যেক দিন বাজার বসে? তা বসে, একটা নয়, অনেক বাজার। তা আজ আর তোমাকে যেতে হবে না, আমিই ব্যবস্থা করছি। তুমি বরং বাড়ির কাজে, মানে কি সুবিধে অসুবিধে? বাড়ির কাজে কিছু আটকাবে না। সত্যর ধীর গম্ভীর কণ্ঠস্বর ধ্বনিত হয়। তারপর ঘরের মধ্যে থেকে একটা ধামা বার করে এনে নবকুমারের সামনে নামিয়ে দিয়ে চলে যায় সত্য। এমনি করেই আরম্ভ হয় সত্যর শহরের সংসার, নিজের সংসার। কদিন পরে নিতাই আসে। নবকুমার বলে, ওকে আর তোমাকে লজ্জা করলে চলবে না, একসঙ্গে থাকা ভাইয়ের মতো। বাড়িতে আর দ্বিতীয় মেয়ে ছেলে নেই, ভাত বেড়ে দেবে তুমি। সত্য মৃদু হেসে বলে, অত বলবার কি আছে? আমাকে কি তোমার লজ্জাবতী মনে হয়? আহা হা, ইয়ে তা নয়, মানে লজ্জা আর কোথা, মাস্টারমশাইয়ের সঙ্গেই তো তুমি দিব্যি কথা টথা চালাচ্ছ। বুঝলি নিতাই, প্রথম দিন আমি তো তাজ্জব, যাই ভাগ্যিস মা নেই সামনে। খুব সাহসী বুঝলি, মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলতে আমরাই তো। নিতাই এক নজর সত্যর দিকে দৃষ্টিপাত করে বলে, বৌঠানকে এতদিন দেখেও চিনতে পারলে না নব? তোমার আমার মাটি দিয়ে গড়া উনি নন, তোমার অনেক ভাগ্য তাই। হঠাৎ ওদের চমকে দিয়ে হেসে ওঠে সত্য। নাও, নাওয়া খাওয়া শিখে তুলে এখন দুই বন্ধুতে ভাগ্য বিচার শুরু হয়ে গেল। আচ্ছা ঠাকুরপো, তুমিই বলো, মাস্টার মানে হলো গিয়ে গুরু, কেমন কি না? তা গুরুকে লজ্জা করলে চলবে কেন? ভক্তি করব, ছেদ্দা করব, মান্য করব, ভয় লজ্জা করব কেন? আমি তো ওনার কাছে ইংরেজি পড়ব ঠিক করেছি। কি বললে? কি শিখবে? নবকুমার জ্যামুক্ত ধনুকের মতো ছিটকে ওঠে। বললাম তো। পাগলামি করো না, বেশি বাড়াবাড়ি ঠিক নয়। যা রয় সয় তাই ভালো। কলকাতায় এসেছো, বাসায় সংসার করছো, এ পর্যন্ত একরকম, তা বলে? তাই ইংরেজি শিখব বলেছি বই তো গাউন পরে হোটেলে খানা খেতে যাব বলিনি? তোমার বন্ধুর সবটাতেই ভয়। ঘরে বসে বই পড়ে যদি একটু জ্ঞানবিদ্যা অর্জন করা যায়, তাতে দোষটা কি বলো তো? নাকি মেলেচ্ছ অক্ষর ছুলেও জাত যাবে? তা এরকম তাই বই কি, যতই হোক হিন্দুর মেয়ে। আর নিজে হিন্দুর ছেলে নও? বেটা ছেলেদের কথা আলাদা।
আলাদার কিছু নেই, ধর্মের কাছে সব সমান। আর যদি জাত যাওয়ার কথাই বলো, সে তাহলে অনেক দিনই গেছে। যুগপৎ দুই বন্ধুরই মুখবিবর হা হয়েই থেকে যায় বুঝতে ভুলে। সত্য মৃদু মৃদু হাসতেই থাকে। একটু চৈতন্য লাভ করে নবকুমার বলে, ইংরেজি পড়েছ তুমি? সামান্য সামান্য, নিজের চেষ্টায় যা হয়। তোমার বই দুটো তো ছিল ঘরে। তাজ্জব! নিতাইয়ের কণ্ঠ থেকে শুধু এইটুকুই স্বর নির্গত হয়। কি গো ঠাকুরপো, আমার হাতে চলবে তো, নাকি জাত যাওয়ার হাতে খাবে না? কথা নেই, বার্তা নেই, সহসা নিতাই এক হাস্যকর কাজ করে বসে। প্রশ্নের উত্তর না দিয়ে হুমড়ি খেয়ে পড়ে সত্যর পায়ের কাছে সাষ্টাঙ্গে এক প্রণাম করে। সত্য অবশ্য এর জন্য প্রস্তুত ছিল না, 2 পা পিছিয়ে যায়। তারপর ধীর স্বরে বলে, যাক ঠাকুরপো, গুরুজন বলে মানলে তাহলে। বেশ, নাও এবার বাধ্যতা করো। তোমার তো এখনো 2 দিন ছুটি। চান করে খেয়ে ভাইপোদের নিয়ে স্কুলে ভর্তি করতে যাও দিকিন। কদিন এসেছে কেবল খেয়ে খেলিয়ে বেড়াচ্ছে, যার জন্যে এত কাণ্ড করে কলকাতায় আসা।